मगर मैं भी साहब थोड़ा ज्यादा सोचता हूं। तो मैंने सोचा साला ये चुनाव आयोग कहता है कुछ नहीं हो रहा है, कुछ नहीं हो रहा है, तो ये लोग आरोप क्यों लगाए? चुनाव आयोग ने तो निर्णय कर दिया, मगर मैं भी साहब थोड़ा ज्यादा सोचता हूं। तो मैंने सोचा साला ये चुनाव সিরিয়াসলি দেশের গৃহমন্ত্রী হঠাৎ করে শালা বলে বসলেন। দেশের গৃহমন্ত্রী যে পদে বসে আছেন সেই পদে কারা কারা বসেছিলেন একটা সময়ে, লৌহ পুরুষ তিনি পর্যন্ত বসেছিলেন, সেই পদে বসে থেকে গৃহমন্ত্রী শালা কথাটা সংসদের অভ্যন্তরে ইউজ করলেন। আমরা যখন শুনছিলাম গতকাল সত্যি সত্যি আচমকাই আমাদের কাছে কথাটা যখন আসে, আমরা যখন শুনি আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি যে একজন গৃহমন্ত্রী তিনি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে শালা বলে ফেলছেন। এটা সত্যি তো গত কয়েকদিন আগে যখন দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বঙ্কিম দা বলেছিলেন, তখন সেটা নিয়ে কাকলি বস্তুস্থিতির যে কথাটা বলেছিলেন সেটাই তো সত্যি প্রমাণিত হচ্ছে যে মনে হচ্ছে যেন চায়ের দোকানে বসে আছি। পরবর্তী দিন দেশের গৃহমন্ত্রী শালা বলে ফেললেন। সুতরাং এই যে কথার ধরন, এটা কিন্তু তার যে একটা স্লিপ অফ টাং হয়ে যাওয়া এবং সেটাকে এক্সকিউজ করা যায়, সেটা কিন্তু করা যায় না, কারণ সমস্ত কিছু এক্সকিউজ নয়। বিরোধীরা যখন তাকে মনে করিয়ে দেয় যে আপনি যা বলছেন কি বলছেন, আপনি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তো সেই সময় হঠাৎ করে গৃহমন্ত্রী কি বলে ওঠেন, তিনি ডেসপারেট, তিনি নরেন্দ্র মোদীর মতনও নয়। তিনি বলেন না যে থ্যাংক ইউ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য, তিনি বলেন স্পিকারকে আমি বলছি এটা রেকর্ড থেকে সরিয়ে দিতে। অর্থাৎ শুধুমাত্র রেকর্ড থেকে সরিয়ে দেওয়াটুকুই যথেষ্ট। দেশের গৃহমন্ত্রী যা বলেছেন তাতে তার কোনো ধরনের কোনো আক্ষেপ নেই। तो मैंने सोचा साला ये चुनाव आयोग कहता है कुछ नहीं हो रहा है, कुछ नहीं हो रहा है, तो ये लोग आरोप क्यों लगाए? मान्यवर मेरे शब्द कोई ऐसे हो तो काट दीजिए। काट दिया राहुल जी। আপনাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতে যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার মতন করে ব্যাখ্যা করেন। গত 1 ঘন্টা ধরে গতকাল তিনি বক্তব্য রাখেন, রাহুল গান্ধীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি, তাই জন্য তিনি বক্তব্য রাখেন, কিন্তু আদতে কোনো উত্তর তিনি দেননি। রাহুল গান্ধীর যে প্রশ্নগুলো ছিল যে কেন এই চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা করা যাবে না, কিংবা যে 2জন ইলেকশন কমিশনার আছেন তাদের নামেও কেন কোনো মামলা করা যাবে না, এই প্রশ্ন তার ছিল। ঠিক সেই জায়গা থেকে কোনো ধরনের কোনো উত্তর তিনি দেননি, বরঞ্চ উল্টো তিনি চটে উঠলেন রাহুল গান্ধীর ওপর এবং তিনি বললেন যে আমি ঠিক করব আমার বলার ভাষণে আমি কি বলবো আর কি বলবো না। সুতরাং কোনো ধরনের কোনো কথা তিনি বলেননি। এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে রাহুল গান্ধী বলেছিলেন যে লেটস হ্যাভ আ ডিবেট অন মাই প্রেস কনফারেন্স, আমি যে প্রেস কনফারেন্স গুলো করেছি সেটা নিয়ে একটা সংসদের অভ্যন্তরে আলোচনা হোক, সেটা সম্বন্ধে কিচ্ছু বলেননি অমিত শাহ। আপনারা দেখুন সেই মুহূর্তের ভিডিও, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। वोट चोरी किसको कहते हैं वो मैं बताना चाहता हूं, और हमारे यहाँ कुछ परिवार ऐसे हैं जो पूछते नहीं वोट चोरी करते। अच्छा बोलिए आप। हाँ बोले आप, बोले। हाँ बोले आप, बोले। स्पीकर सर, मेरा कल एक सवाल था जो हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल नहीं फुल इम्यूनिटी दी जाएगी। ठीक है, ये है ना, इसका जवाब इसका पीछ मैं खत्म नहीं किया सर। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। ठीक है। दूसरी बात, नहीं हरियाणा की जहां इन्होंने बात की, इन्होंने एक उदाहरण लिया, वहां पर अनेक उदाहरण हैं। वो भी आपने दिया था ना, 19 वो भी आपने दिया था, इसलिए वो भी 19 लाख वहां पे फेक लोग वोटर्स हैं, आपने दिया था इसलिए उसका जवाब दिया। और ये भी हमें बता दीजिए, एक्चुअली लेट अस हैव अ डिबेट ऑन माय प्रेस कॉन्फ्रेंस। लेट अस गो, let us have very good idea, let us have a debate on my press conference. Amit Shah ji, I challenge you to have a debate on the 3 press conferences. Please. 30 साल से विधानसभा और संसद में जनप्रतिनिधि के रूप में चुनकर आता हूं। मुझे लंबा अनुभव है संसदीय प्रणाली का। विपक्ष के नेता महोदय कहते हैं कि पहले मेरी बात का आप जवाब दीजिए, मैं सुनना चाहता हूं। आपकी मुंसफी से संसद नहीं चलेगी, मेरे यहां बोलने का क्रम मैं तय करूंगा, इस तरह से नहीं चलेगी संसद।
बात का जवाब मैं दूंगा, मगर मेरे भाषण का क्रम वो तय नहीं कर सकते, मैं करूंगा क्योंकि मैं बोल रहा हूं मन। আপনারা দেখলেন সেই মুহূর্তের ভিডিও এবং অমিত শাহ যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু কোথাও গিয়ে এলোপাথারি কথা। তিনি হঠাৎ চলে যাচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরুর সময় কি হয়েছিল, তিনি চলে যাচ্ছেন সোনিয়া গান্ধী যখন ভারতবর্ষের সিটিজেন হননি তখন তিনি ভোট দিয়েছিলেন। এই ধরনের কথা দিয়ে কিন্তু ঢেকে রাখা যাবে না যে বর্তমান সময় কি হচ্ছে। বর্তমান সময় চিফ ইলেকশন কমিশনার কিংবা ইলেকশন কমিশনার তাদের নামে কেন মামলা করা যাবে না, এই প্রশ্নের উত্তর দেবে কে? 2023 সালে যখন হঠাৎ করে একটা নতুন বিল আনলো সরকার, সংসদে পাস করে নিল, তখন তাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা, এখন যেমন সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পৌঁছায়, তাদের বেশ কিছু শরিক দলের সাহায্য নিতে হয়েছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের সাহায্য নিতে হয়েছে। সেই জায়গাটা তখন তাদের ছিল না, তখন তারা একাই 303টি আসন পেয়েছিল, তখন তারা যা বলতো তাই হতো সংসদে, এবং এনওপি পর্যন্ত ছিল না কংগ্রেসের পক্ষ থেকে কিংবা অন্য কোনো দলের পক্ষ থেকে, ততটা সংখ্যাই কারোর ছিল না। সুতরাং সেই জায়গাটা কিন্তু কমপ্লিটলি তারা ব্যবহার করেছে যা ইচ্ছা বিল এনে। 2023 সালের ডিসেম্বর মাসে কেন এই বিলটা এলো, এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী যে কেন চিফ ইলেকশন কমিশনার এই সিদ্ধান্ত ইলেকশন কমিশনের যে আভ্যন্তরীণ কমিটি সেখানে পাস করে নিতে পারলেন যে কোনো ভোটের যে সিসিটিভি ফুটেজ সেটা 45 দিন বাদে তিনি ডিলিট করে দিতে পারবেন, সেটা কেন ডিস্ট্রয় করে দিতে হচ্ছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। অমিত শাহ যা বক্তব্য রেখেছেন, আপনারা সামগ্রিক 1 ঘন্টা 10 মিনিটের বক্তব্যটা শুনতে পারেন, তার মধ্যে শালা খুঁজে পাবেন আপনি, তার মধ্যে পণ্ডিত নেহেরু খুঁজে পাবেন, তার কি দোষ ছিল সেটা খুঁজে পাবেন, তার মধ্যে আপনি বিভিন্ন কংগ্রেস আমলে কি কি ভোট চুরি হয়েছে, কি কি বিষয় আপত্তি ছিল ভারতীয় জনতা পার্টির সেগুলো খুঁজে পাবেন, তার মধ্যে আপনি সোনিয়া গান্ধীর প্রসঙ্গ খুঁজে পাবেন, কিন্তু কোনো মতে খুঁজে পাবেন না রাহুল গান্ধীর প্রশ্নের সদুত্তর। আমরা অন্তত খুঁজে পাইনি। আপনারা দেখুন বিভিন্ন ক্লিপিং, আপনারা আমাদের চ্যানেলে নজর রাখুন, কিন্তু অবশ্যই অমিত শাহ যে ধরনের বক্তব্য রাখছেন কিংবা বিজেপির বিভিন্ন নেতারা সংসদের অভ্যন্তরে যে ধরনের বক্তব্য রাখছেন সেটা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে আমাদের সংসদে এত খারাপ ভাষা কেউ বলেননি। কখনো দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম চ্যাটার্জিকে বঙ্কিম দা বলে বসবেন, কখনো অমিত শাহ শালা কথাটা বলে বসবেন। এই ধরনের যে আলোচনা, এই ধরনের যে বক্তব্য, এগুলো তাদের কিন্তু ছিল। এগুলো 2014 সাল থেকে যখন নরেন্দ্র মোদী সরকার এসেছিল তখন গালিগালাজ পর্যন্ত হতো। আমরা এরকম দিনও দেখেছি সংসদের অভ্যন্তরে, যখন সংসদ কভার করতে কিংবা সংসদ শুনতে বসেছি আমরা দেখতে পেয়েছি যে গালিগালাজ পর্যন্ত হবে। সুতরাং সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে চাইছে অমিত শাহ, আমরা জানি না। তবে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যার পদে বসেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে লৌহ পুরুষ বলা হয়, সেই পদে অমিত শাহ বসে আছে, সেই পদটার কোথাও অপমান নয়? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওঠে, এবং এই প্রশ্ন সারা দেশের কিন্তু এই মুহূর্তে একটা লজ্জার জায়গা যে ভারতবর্ষের মতন সর্ববৃহৎ গণতন্ত্রের সংসদ যেখানে চলছে, সেই লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন শালা, এবং তার পরবর্তীতে বলার পরে তিনি সেটাকে আর কোনোভাবে সেটা সরিও বলছেন না, বা কিছু ভুল করে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে এই ধরনের কথাই বলছেন না। তিনি শুধু বলছেন আমি স্পিকারকে বলছি এইটা সরিয়ে দিতে রেকর্ড থেকে। অর্থাৎ স্পিকার কাদের লোক, কিভাবে তাকে ডিল করেন অমিত শাহ তিনিই জানেন। কিন্তু সেই সামগ্রিক বিষয়টা কিন্তু খুব একটা ভালোভাবে দেশের মানুষ নেবে বলে মনে হয় না। আপনাদেরকে শোনালাম, আপনাদেরকে জানালাম সংসদে কি আলোচনা হয়, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আপনারা বিচার করুন যে এই কালচারটা কি রাজনীতিতে থাকাটা খুব একটা ভালো বিষয়? আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।